ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজ থেকে আমরা শুরু করছি আমাদের এমসিকিউ সিরিজ ইন্ডিয়ান পলিটির ওপর। ঠিক আছে, আমাদের আপকামিং যে এক্সামিনেশনগুলো রয়েছে সেই এক্সামিনেশনগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স আমরা এখানে করব এবং সবই এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। সো টপ 30 করে কোয়েশ্চেন্স আমরা এখানে করব এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে আরও কিছু আনুষঙ্গিক আলোচনা হবে। তার মানে মোটামুটি ধরে নাও যে আমরা 100 থেকে 150 কোয়েশ্চেন কিন্তু এই একটা ক্লাসে কমপ্লিট করে ফেলবো। তো সবাই দেখো, এবং এর যা পিডিএফ হবে না, এইখানে যে কোয়েশ্চেন থাকবে তার পিডিএফটাকে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তাহলে যারা এখনও টেলিগ্রাম গ্রুপ জয়েন করোনি, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সেখানে তোমরা কোয়েশ্চেন সেট পাবে, সেটাকে প্র্যাকটিস করবে ক্লাস দেখার পর, তাহলে দেখবে অটোমেটিক্যালি পড়াটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো আমাদের প্রথম প্রশ্ন আজকে। কোয়েশ্চেন ইজ, হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ অ্যাসোসিয়েটেড উইথ নীতি আয়োগ? তো সবার প্রথম কথা হচ্ছে, নীতি আয়োগ আমাদের ভারতবর্ষে আগে ছিল হচ্ছে প্ল্যানিং কমিশন। সেই প্ল্যানিং কমিশনকে অ্যাবলিশ করে 2015 সালের 2015 সালের 1 জানুয়ারিতে কী করা হয় না, 1 জানুয়ারিতে করা হয় হচ্ছে নীতি আয়োগের স্থাপন করা হয়। হ্যাঁ, এবং নীতি আয়োগের যে স্ট্রাকচার রয়েছে সেখানে মনে রাখবা, নীতি আয়োগের যিনি চেয়ারম্যান হবেন নীতি আয়োগের, সেই চেয়ারম্যান পদে থাকবেন অলওয়েজ প্রাইম মিনিস্টার। মানে যখন যে প্রাইম মিনিস্টার হবেন সেই প্রাইম মিনিস্টার নীতি আয়োগের চেয়ারম্যান হবেন। ওকে, তারপর যে এক্সিকিউটিভ থাকবে তিনি থাকবেন হচ্ছে ভাইস চেয়ারম্যান বা ভাইস চেয়ারপারসন, যাই বলো না কেন, ভিসি। তো ভিসি হবেন কে? ভিসি নির্বাচিত হবেন, ভিসি অ্যাপয়েন্টেড হবেন ডিফারেন্ট টাইমসে। তো বর্তমানে নীতি আয়োগের যিনি ভাইস চেয়ারম্যান আছেন তিনি হচ্ছেন সুমন বেরি। কি নাম তার? সুমন বেরি। আর বর্তমানে আরেকটা পদ আছে নীতি আয়োগের, দ্যাট ইজ সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার। ওকে, সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। তো বর্তমানে চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন কে না, আর সুব্রমণিয়াম। ওনার পুরো নাম হচ্ছে বিভিআর সুব্রমণিয়াম। তো বিভিআর সুব্রমণিয়াম তিনি হচ্ছে এখন বর্তমানে সিইও, এবং বর্তমানে ভাইস চেয়ারম্যান হচ্ছেন সুমন বেরি। ওকে, আর চেয়ারম্যান আছেন কে? প্রাইম মিনিস্টার। তো এই কোয়েশ্চেনটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোয়েশ্চেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, এই ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোয়েশ্চেন হওয়ার কারণে আমরা যেটা উত্তর করব এখানে, সো দ্য আনসার উইল বি দ্যাট ইজ রাজীব কুমার। এখানে অপশানে আছে রাজীব কুমার। হ্যাঁ, দেখো, রাজীব কুমার 2017 থেকে 2022 পর্যন্ত নীতি আয়োগের তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন। ওকে, আচ্ছা, এখান থেকে স্ট্যাটিক কোয়েশ্চেনে কিন্তু এটাও জিজ্ঞেস করা হতে পারে যে নীতি আয়োগের যখন তৈরি হয়েছিল, এস্টাবলিশ হয়েছিল, সেই 15 থেকে প্রথম ভাইস চেয়ারম্যান কে হয়েছিল? তো মনে রাখবে, প্রথম ভাইস চেয়ারম্যান হয়েছিল নীতি আয়োগের, প্রথম ভাইস চেয়ারম্যান হয়েছিলেন তোমার প্রথম ভাইস চেয়ারম্যান কে হয়েছিল? বলো। ফার্স্ট অরবিন্দ পানাগড়িয়া। ইয়েস, নামটা ভুলছিলাম, অরবিন্দ পানাগড়িয়া। আর সিইও কে হয়েছিলেন? প্রথম সিইও তিনি হয়েছিলেন সিন্ধুশ্রী খুল্লার। ওকে, সিন্ধুশ্রী খুল্লার, এই দুজনের নাম মনে রেখো। তাহলে নীতি আয়োগের প্রথম ভাইস চেয়ারম্যান কে হয়েছিলেন? অরবিন্দ পানাগড়িয়া। আর নীতি আয়োগের প্রথম সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছিলেন কে? সিন্ধুশ্রী খুল্লার। ওকে, মনে রেখো। চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা যাই। নাও, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বিকাম মেম্বার অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট? হ্যাঁ, বলছে কোন ভারতীয় সবার প্রথম ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হয়েছিলেন? খুব ভালো প্রশ্ন। মনে রাখবে, দাদাভাই নওরোজি 1892 সালে, কবে? 1892-তে, 1892 সালে প্রথম ভারতীয় হিসাবে, শুধু প্রথম ভারতীয় নয়, ফার্স্ট এশিয়ানও বটে, অর্থাৎ এশিয়া মহাদেশ থেকে প্রথম ব্যক্তি যিনি ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হয়েছিলেন তিনি হচ্ছেন দাদাভাই নওরোজি। 1892 সালে ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হয়েছিলেন। তিনি যে পার্টি থেকে মেম্বার হয়েছিলেন এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, লিবারেল পার্টি। হ্যাঁ, লিবারেল
পার্টি থেকে, লিবারেল পার্টি থেকে। কোথা থেকে হয়েছিলেন? লন্ডনের ফিন্সবারি বলে একটা কনস্টিটিউয়েন্সি আছে, ফিন্সবারি, সেই ফিন্সবারি থেকে হয়েছিলেন। তাহলে লন্ডনের ফিন্সবারি থেকে 1892 সালে লিবার পার্টির হয়ে তিনি ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হয়েছিলেন। ওকে, মনে রেখো। চলো, নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য গভর্নর অফ আ স্টেট হোল্ডস অফিস। একটা রাজ্যের রাজ্যপাল কতদিন তার অফিস হোল্ড করবেন? তো দেখো, একটা রাজ্যপালের যে মেয়াদ থাকে, কার্যকালের মেয়াদ থাকে, সেটা হচ্ছে 5 ইয়ার্স, 5 বছর। কিন্তু কনস্টিটিউশনে একটা প্রভিশনস দেওয়া আছে। আমরা যদি গভর্নরকে দেখি তো আর্টিকেল 152 থেকে শুরু করে আর্টিকেল 162 পর্যন্ত, অর্থাৎ আমাদের কনস্টিটিউশনের 152 থেকে 162 পর্যন্ত যে আর্টিকেল রয়েছে, অর্থাৎ কনস্টিটিউশনের পার্ট 6, কনস্টিটিউশনের পার্ট কত না, কনস্টিটিউশনের পার্ট 6, কনস্টিটিউশনের পার্ট 6-এ আমরা দেখতে পাবো যে সেখানে রাজ্যপাল সম্পর্কে, স্টেট গভর্নমেন্ট সম্পর্কে বলা হয়েছে। তাহলে 152 থেকে 162-তে গভর্নর সম্পর্কে প্রভিশনস দেওয়া হয়েছে। সেইখানে তোমার গভর্নর সম্পর্কে বলা হয়েছে যে গভর্নরের টার্ম থাকবে 5 বছর, কিন্তু তিনি রাজ্যপাল পদে, গভর্নর পদে ততক্ষণ থাকবেন যতক্ষণ প্রেসিডেন্ট চাইবেন। সো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের অপশান 1, ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। ওকে, যতদিন প্রেসিডেন্ট চাইবেন ততদিন, কারণ যেহেতু গভর্নরকে প্রেসিডেন্ট নিয়োগ করেন, তাই প্রেসিডেন্ট তার প্লেজার অনুযায়ী যে কোনো সময় তাকে রিভোক করে নিতে পারেন। ওকে, এই কারণে অপশান 1 উইল বি দ্য রাইট আনসার হিয়ার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য পারসন হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ মিনিস্টার, যিনি চিফ মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হন, তিনি কে? শুড নট বি আ মেম্বার অফ ইদার হাউস অফ স্টেট লেজিসলেচার। এটা কখনো হতে পারে যে স্টেট লেজিসলেচার কোনো মেম্বারই সে হবে না, এমনটা তো নয়। তাহলে কি শুড বি আ মেম্বার অফ ইদার হাউস অফ স্টেট লেজিসলেচার? হ্যাঁ, এ কথাটা ঠিক। তাকে রাজ্যের বিধানসভা বা বিধান পরিষদের মেম্বার অন্তত তাকে হতে হবে চিফ মিনিস্টার হতে গেলে। ওকে, অপশন 2 ইজ দ্য রাইট আনসার হিয়ার। ওকে, চিফ মিনিস্টার সম্পর্কে আমরা কোথায় দেখতে পাই বলো তো? আর্টিকেল 163 থেকে আর্টিকেল 167, আর্টিকেল 163 থেকে আর্টিকেল 167 পর্যন্ত আমরা চিফ মিনিস্টার সম্পর্কে জানতে পাই। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বলছে নাম্বার অফ ইলেক্টেড মেম্বার্স ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ এমপি। আচ্ছা, মধ্যপ্রদেশের লেজিসলেটিভ সম্পর্কে জিজ্ঞেস করেছে, যেহেতু এটা এসএসসি কোয়েশ্চেন বোধ হয় এটা, যার কারণে এরকম প্রশ্ন জিজ্ঞেস করছে। অপশন 1 ইজ দ্য রাইট আনসার, 230। মধ্যপ্রদেশের 230, এটা আমাদের না মনে রাখলেও চলবে, এইটুকুন মাথায় রাখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলটা মাথায় রাখো। ঠিক আছে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমএলএদের সিট কটা আছে, মানে আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সিট আছে 294টি, 294। ওকে, আর যদি বলো যে আমাদের এখানে এলএস লোকসভার সিট কতগুলো আছে, তো লোকসভার সিট আছে হচ্ছে 42, মনে রাখবে, লোকসভার সিট 42, এমএলএর সিট হচ্ছে 294, 294। ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো, দ্য টার্ম সোশ্যালিস্ট ওয়াজ ব্রট ইনটু দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই হুইচ অ্যামেন্ডমেন্ট। বলছে যে কনস্টিটিউশনের কোন অ্যামেন্ডমেন্টে সোশ্যালিস্ট কথাটি যুক্ত করা হয়? দেখো, সো দ্য আনসার উইল বি অপশন নাম্বার বি, দ্যাট ইজ 42nd অ্যামেন্ডমেন্ট। এই 42nd অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল হচ্ছে 1976 সালে, 1976 সালের নভেম্বর মাসে এই সবকটা আইনকে পাশ করানো হয়েছিল, যখন দেশে এমার্জেন্সি চলছিল। ওকে, তাহলে এমার্জেন্সির মুহূর্তে দেশের মধ্যে এই কনস্টিটিউশনের বিরাট বড় পরিবর্তন হয়েছিল। তো এই জন্য না 42তম সংবিধান সংশোধনীটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়াও কিন্তু বলা হয়ে থাকে। আমি এখানে একটা স্লাইড রেখেছি যেখানে তোমরা এই 42nd অ্যামেন্ডমেন্ট সম্পর্কে জানতে পারবে। এখানে দেখো, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের প্রিয়াম্বেলের একটা আমূল পরিবর্তন আনা হয়েছিল। প্রিয়াম্বেলের মধ্যে 3টি শব্দকে যোগ করা হয়েছিল, এক হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার, আর হচ্ছে ইন্টিগ্রিটি। ওকে, তাহলে আরেকবার মনে করো, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের কনস্টিটিউশনে 3টি শব্দ প্রিয়াম্বেলে অ্যাড করা হয়েছিল, সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। এই 3টি শব্দ পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে।
আমাদের কনস্টিটিউশনের 7th শিডিউলে কিছু পরিবর্তন আনা হয়েছিল। 7th শিডিউলে 7 নম্বর তফসিলে পরিবর্তন আনা হয়েছিল। এখানে কি করা হয়েছিল, এখানে স্টেট তালিকা থেকে কনকারেন্ট তালিকাতে, ঠিক আছে, রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকাতে কতগুলো বিষয় আনা হয়েছিল। যেমন এডুকেশনটা আগে স্টেট তালিকাতে ছিল, সেটাকে কনকারেন্ট লিস্টে আনা হয়েছিল। ফরেস্টের ডিপার্টমেন্টটাকে বা ফরেস্টের বিষয়টাকে, ওয়েট অ্যান্ড মেজার্সের বিষয়টাকে, প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমালস অ্যান্ড বার্ডস আর অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, এই কয়টা টপিককে কিন্তু স্টেট লিস্ট থেকে সরিয়ে নিয়ে কনকারেন্ট লিস্টে আনা হয়েছিল, মনে রাখবে। আর সবথেকে বড় একটা কাজ হয়েছিল তোমার 42তম সংবিধান সংশোধনীতে, সেটা হচ্ছে কি না, আমাদের কনস্টিটিউশনে একটা নতুন আর্টিকেল অ্যাড করা হয়েছিল, দ্যাট ইজ 51A। এই 51A-তে কী দেওয়া হয়েছিল না, ফান্ডামেন্টাল ডিউটিস দেওয়া ছিল। আমাদের যেহেতু ফান্ডামেন্টাল রাইট আসছে, আমরা যখন ফান্ডামেন্টাল মৌলিক অধিকার যখন আমরা ভোগ করব, তখন রাষ্ট্রের প্রতি আমাদের কিছু মৌলিক কর্তব্যও থাকবে, ঠিক আছে না। তো সেই অর্থে ফান্ডামেন্টাল ডিউটিসকে ইন্ট্রোডিউস করা হয়েছিল এই এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, ওকে। এবং তখন না 10টা ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমি ফান্ডামেন্টাল ডিউটির জন্য স্লাইড রেখেছি, কোশ্চেন আসলে সেখানে দেখাবো। এখন বর্তমানে আমাদের 11টি ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। 86th অ্যামেন্ডমেন্টে আরেকটিকে বাড়িয়ে মোট এখন করা হয়েছে 11টি, ঠিক আছে। এটা গেল। পার্লামেন্টকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল পার্লামেন্টের কিছু প্রসিডিংসে, পার্লামেন্টের কিছু কাজে, এটা একটুখানি দেখে নাও। সো আশা করছি স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ এবং পড়েও নিও, ঠিক আছে। আমি তো বলেই দিচ্ছি এখান থেকে। দেখো, পার্লামেন্টে কিছু পরিবর্তন, যেমন প্রেসিডেন্টকে বাউন্ড করা হয়েছিল যে প্রেসিডেন্ট ক্যাবিনেটের কথাকে অবাধ্য করতে পারবে না বা প্রেসিডেন্ট ক্যাবিনেটের কথাকে অমান্য করতে পারবে না, এই বিষয়টাকে আনা হয়েছিল। অ্যালাউড সেন্টার টু ডিপ্লয় সেন্ট্রাল ফোর্সেস, এবং এই যে এমার্জেন্সি প্রভিশনস যেটা আমাদের আছে 356-এ, সেই 356-এর এমার্জেন্সি প্রভিশনসে কিছু পরিবর্তন আনা হয়েছিল, যে রাজ্যে যখন এমার্জেন্সি লাগু হবে, রাজ্যের যখন স্টেট ফ্যাসিলিটি যখন ভেঙে পড়বে, তখন সেইখানে allowed center to deploy central forces in states to deal with conflicting situation, law and order, অর্থাৎ নতুন আর্টিকেল অ্যাড করা হয়েছিল 257A। 257A যুক্ত করা হয়েছিল টু এলাবোরেট দ্য প্রভিশনস ইন বিটুইন আর্টিকেল 356, যেটাতে আমাদের স্টেট এমার্জেন্সির কথা বলা আছে। সেই স্টেট এমার্জেন্সিতে কিছু পরিবর্তন আনা হয়েছিল, যে কেন্দ্র সরকার রাজ্যে সেনাবাহিনী মোতায়েন করতে পারবে। আর কি বলা হয়েছে, গেভ এ স্পেশাল ডিসক্রিমিনেটরি পাওয়ার্স টু দ্য স্পিকার, এবং স্পিকারকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল। তারপরে এবং প্রাইম মিনিস্টারকে নতুন একটা আর্টিকেল আনা হয়েছিল 329A, অর্থাৎ এই 329A আর্টিকেলের মাধ্যমে স্পিকারকে, লোকসভার স্পিকার এবং প্রাইম মিনিস্টারকে স্পেশাল কিছু পাওয়ার্স দেওয়া হয়েছিল। আর 4 নম্বর পরিবর্তন আনা হয়েছিল কি না, ডাইরেক্টিভ প্রিন্সিপালসের মধ্যে কিছু চেঞ্জ করা হয়েছিল। ডাইরেক্টিভ প্রিন্সিপালসের মধ্যে কিছু চেঞ্জ করা হয়েছিল, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালসকে প্রেসিডেন্স দিতে হবে ফান্ডামেন্টাল রাইটসের থেকে, ওকে। এই বিষয়টা হয়েছিল পার্লামেন্টারি তোমার ইসের ওপরে, ওকে। নাও এবার আসো জুডিশিয়াল কিছু পাওয়ার্স, জুডিশিয়াল পাওয়ার্স অফ হাইকোর্ট। এখানে তোমার হাইকোর্টের যে জুডিশিয়াল পাওয়ার, সেটাকে কার্টেল করে দেওয়া হয়েছিল। তো এই বিষয়গুলো কি, আমি তোমাদের কিন্তু চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে কিন্তু আমি ইন্ডিয়ান পলিটি পড়িয়ে রেখেছি, ওকে। যতদূর ক্লাস হয়েছে তারপর থেকে ক্লাস আসবে, কিন্তু যতদূর পড়ানো হয়েছে সেগুলোকে কিন্তু একটু দেখে নেবে। আর্টিকেল 323A অ্যান্ড আর্টিকেল 323B আর পার্ট তোমার হচ্ছে 14A, এটাকে যুক্ত করা হয়েছিল, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এগুলো। এবং 4টে নতুন ডিপিএসপিকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, ঠিক আছে। তাহলে এই যে 42nd অ্যামেন্ডমেন্ট, এই জন্য এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশনও কিন্তু বলা হয়ে থাকে, মিনি কনস্টিটিউশন, ওকে। চলো, তাহলে আমাদের এখানে প্রশ্নটা কি ছিল, আমাদের প্রশ্ন ছিল যে এখানে যে হয়ে গেল কোয়েশ্চেনটা, হ্যাঁ, দ্য টার্ম সোশ্যালিস্ট, এটা সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, 3টি শব্দ অ্যাড করা হয়েছিল, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন নাও দেখো, ওকে। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা। হু অফ দ্য ফলোয়িং ইজ রিগার্ডেড অ্যাজ দ্য হেড অফ দ্য স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স। আচ্ছা, স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের হেড কে হবেন? দেখো, যদি আমরা সেন্ট্রাল বলি, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সের হেড হবেন প্রাইম মিনিস্টার, আর স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের হেড হবেন কে? চিফ মিনিস্টার হবেন, মুখ্যমন্ত্রী হবেন, ওকে, মুখ্যমন্ত্রী হবেন। চলো নেক্সট।
If the governor of a state wishes to relinquish his office before the expiry of his term, he has to address his resignation to. অর্থাৎ রাজ্যপাল যদি তার টার্ম শেষ হওয়ার আগেই তিনি যদি রিজাইন করতে চান তাহলে তার রেজিগনেশন লেটার কাকে তিনি লিখবেন। তো মনে রাখবে যে গভর্নর যেহেতু প্রেসিডেন্টের দ্বারা নিয়োগ হন, সেই ক্ষেত্রে তিনি তার রেজিগনেশনটাও লিখবেন কার কাছে না, তিনি তার রেজিগনেশনটাও লিখবেন হচ্ছে প্রেসিডেন্টের কাছেই লিখবেন। ওকে, প্রেসিডেন্টের কাছে তিনি তার রেজিগনেশন লেটারটা লিখবেন। ওকে, মাথায় রেখো। এখান থেকে কতগুলো টার্ম দেখো। যদি বলি সিএম তার রেজিগনেশন কার কাছে দেবে, সিএম তার রেজিগনেশন দেবে গভর্নরের কাছে অর্থাৎ রাজ্যপালের কাছে। রাজ্যপাল তার রেজিগনেশন কার কাছে দেবে, রাজ্যপাল তার রেজিগনেশন প্রেসিডেন্টের কাছে দেবে। ওকে, প্রাইম মিনিস্টার তার রেজিগনেশন কোথায় দেবে, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের কাছে রেজিগনেশন দেবে। তাহলে চিফ মিনিস্টার প্রেসিডেন্টের কাছে রেজিগনেশন দেবে, প্রাইম মিনিস্টার কি বললাম আমি, চিফ মিনিস্টার গভর্নরের কাছে রেজিগনেশন দেবে, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের কাছে রেজিগনেশন দেবে, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের কাছে রেজিগনেশন দেবে, আবার ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাছে রেজিগনেশন দেবে। যে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছেন সিজেআই প্রেসিডেন্টের কাছে রেজিগনেশন দেবেন। ওকে, এবং স্পিকার ডেপুটি স্পিকারের কাছে রেজিগনেশন দেবেন, আর ডেপুটি স্পিকার স্পিকারের কাছে রেজিগনেশন দেবেন। আর যারা মেম্বার অফ পার্লামেন্ট তারা স্পিকারের কাছে রেজিগনেশন দেবেন। ওকে, আর যে সমস্ত হাইকোর্টের জাজেস আছে তারা প্রেসিডেন্টের দ্বারা নিয়োগ হয়, তাহলে তাদের রেজিগনেশন তারা প্রেসিডেন্টকে দেবেন। ওকে, কিছুদিন আগে অভিজিৎ গাঙ্গুলি তার রেজিগনেশন কোথায় দিয়েছিল, প্রেসিডেন্টের কাছে দিয়েছিল। মনে থাকবে এগুলো। ওকে, ভেরি গুড। নাও the question is, who among the following was not a member of the state legislature at the time of appointment as chief minister of the state? আচ্ছা, নিম্নের কে মুখ্যমন্ত্রী হওয়ার সময় সে কোনো লেজিসলেটিভ মানে স্টেট লেজিসলেচারের কোনো মেম্বার ছিল না। তো এইখানে তুমি দেখতে পাচ্ছ হরিয়ানার বংশীলাল, তারপর উত্তরপ্রদেশের এনডি তিওয়ারি এবং মহারাষ্ট্রের এসবি চৌহান, এরা যখন মুখ্যমন্ত্রী হয়েছিল এরা কেউই কিন্তু স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার ছিলেন না। এবং এমনকি এই যে আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, তিনি যখন এইবার নির্বাচিত হয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে, তিনিও যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তিনিও কিন্তু মেম্বার ছিলেন না, কারণ তিনি হেরে গিয়েছিলেন। ওকে, পরবর্তীকালে তিনি অন্য জায়গা থেকে জিতে তারপরে হয়েছেন। তো এখানে অল অফ দ্য অ্যাবাভ আনসার হয়ে যাবে। ওকে, চল নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস আর হোয়াট। দেখো, ডাইরেক্টিভ প্রিন্সিপালস এটা আমি তোমাদের যে কমিউনিটি পোস্টের মাধ্যমে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছিলাম। সো অপশন 2 ইজ দ্য রাইট আনসার, নন জাস্টিসিয়েবল। নন জাস্টিসিয়েবল মানে কোনো ডাইরেক্টিভ প্রিন্সিপালস যদি, দেখো ডাইরেক্টিভ প্রিন্সিপালস মানে কি, ফান্ডামেন্টাল রাইটসেরই এক্সটেন্ডেড রূপ, বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস হচ্ছে আমাদের কনস্টিটিউশনের একটা রোড ম্যাপ বলতে পারো। অর্থাৎ ভারতের সরকার জনগণকে কী কী সুবিধা প্রোভাইড করবে বা জনগণের কোন কোন স্বার্থ রক্ষা করবে তার একটা রোড ম্যাপ এই ডিপিএসপির মাধ্যমে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির মাধ্যমে দেওয়া হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে ডিপিএসপি ফান্ডামেন্টাল রাইটসের একটা এক্সটেন্ডেড রূপ বলতে পারো। তো একটা এখানে তফাৎ কি, যদি তোমার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয় তাহলে জাস্টিসের মাধ্যমে তুমি সেটাকে অ্যাটেন্ড করতে পারো, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে জাস্টিসিয়েবল, কিন্তু ডিপিএসপি যেগুলো আছে সেগুলো নন জাস্টিসিয়েবল। অর্থাৎ কোনো ডিপিএসপি যদি তোমার প্রতি লাগু না হয় তুমি সেটা কখনো কোর্টের কাছে গিয়ে বলতে পারো না যে আমার এটা লাগু হলো না কেন। ওকে, এটা মাথায় রেখো। চলো নেক্সট, দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল of ministers can be dismissed by the president. ওকে, বলছে যে দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ক্যান বি ডিসমিসড বাই দ্য প্রেসিডেন্ট। অর্থাৎ কোনো মন্ত্রিসভার মন্ত্রীকে যদি ডিসমিস করতে হয় তার পদ থেকে, দেখো প্রত্যেকটা মন্ত্রীকে কে শপথ পাঠ করায়, প্রেসিডেন্ট শপথ পাঠ করায় না, তো সেই ক্ষেত্রে মন্ত্রীদেরকে সরানোর দায়িত্বও কার, প্রেসিডেন্টের। কিন্তু প্রেসিডেন্ট সেই মন্ত্রীকে সরাবেন কার রেকমেন্ডেশনে, অবশ্যই প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশনে। অর্থাৎ অপশন 2 ইজ দ্য রাইট আনসার হিয়ার, অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ক্যান রিমুভ দেম। ওকে, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিজ আর মেনশনড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনে কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা হয়েছে। ওই যে বললাম, যখন 1976-এ যখন এটি লাগু করা হয়েছিল ফান্ডামেন্টাল ডিউটিস আর্টিকেল 51A, তখন কতগুলো ডিপিএসপি ছিল, 10টা, ফান্ডামেন্টাল ডিউটিস এফডি ফান্ডামেন্টাল ডিউটিস ছিল 10টা, কিন্তু এখন 11টা আছে। টোটাল কত আছে, 11টা মনে রাখবে। তাহলে ফান্ডামেন্টাল ডিউটিসের সংখ্যা কত এখন, 11 দেখে নাও এবার ফান্ডামেন্টাল ডিউটিসগুলো কি। এই যে
ফান্ডামেন্টাল ডিউটিসগুলো হচ্ছে কি, অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড অ্যানথেম, অর্থাৎ তোমাকে ন্যাশনাল ফ্ল্যাগ, অ্যানথেম এবং কনস্টিটিউশনকে মেনে চলতে হবে, এটা এক প্রথম ফান্ডামেন্টাল ডিউটি। দ্বিতীয়টা হচ্ছে চেরিশ দ্য আইডিয়ালস অফ ফ্রিডম অফ স্ট্রাগল, স্বাধীনতার সংগ্রামকে নিজেদের জীবনে চেরিশ করতে হবে বা জেনারেশন বাই জেনারেশন সেটাকে মানে দিয়ে যেতে হবে। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের চেতনা যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি আবারও কিন্তু পরাধীন হয়ে যেতে পারো, এই বিষয়টি এখানে বলা হচ্ছে। 3 নম্বর বলা হচ্ছে আপহোল্ড সভরিনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সভরিনিটি, ইউনিটি আর ইন্টিগ্রিটিটাকে বজায় রাখতে হবে নিজেদের মধ্যে। ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস, তোমাকে দেশকে ডিফেন্ড করতে হবে, যেখানেই তুমি থাকো না কেন, যেভাবেই তুমি পারো না কেন, দেশকে ডিফেন্ড করতে হবে এবং দেশের স্বার্থে বা দেশের সার্ভিসে তোমাকে যোগদান দিতে হবে। তারপর বলা হচ্ছে প্রমোট হারমোনি অ্যান্ড ব্রাদারহুড, ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ তোমাকে প্রমোট করতে হবে। তারপর কি বলা হচ্ছে না, তারপর বলা হচ্ছে যে প্রিজার্ভ রিচ হেরিটেজ অফ কম্পোজিট কালচার, আমাদের ভারতবর্ষ যেহেতু বিভিন্ন কালচারের সমাহার, তাই এই সমস্ত কম্পোজিট কালচারকে এটাকে তোমাকে কী করতে হবে, প্রিজার্ভ করতে হবে, যাতে তোমার দ্বারা কোনো কারো অন্যের যাতে কালচার বা সংস্কৃতিতে কোনো হার্ম না হয়। তারপর কি, তারপর হচ্ছে কি বলছে এখানে, তারপর বলছে প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভ ন্যাচারাল এনভায়রনমেন্ট, একদম ঠিক, ন্যাচারাল এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে হবে এবং তার ইমপ্রুভমেন্টের জন্য নিজেদের দায়িত্ব পালন করতে হবে। তারপর কি বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার হিউম্যান, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে যে নিম্নের কোনটি ফান্ডামেন্টাল ডিউটি নয়, এই জন্য এটা জানা দরকার। তাহলে ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, এই বিষয়গুলো না আমি পড়িয়ে রেখেছি, সো প্লিজ চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে দেখে নিও ওগুলো, ওকে। তো ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, বৈজ্ঞানিক মানসিকতা নিজেদের মধ্যে তৈরি করতে হবে। হিউম্যানিজম, মানবতাবাদের দিকে আমাদের ধাবিত হতে হবে। সেফগার্ড পাবলিক প্রপার্টি অ্যান্ড অ্যাবজিওর ভায়োলেন্স, পাবলিক প্রপার্টি যেগুলো আছে সেগুলোকে সেফগার্ড দিতে হবে আমাদের, এবং আমাদেরকে স্টে অ্যাওয়ে থাকতে হবে ভায়োলেন্স থেকে আমাদের দূরে থাকতে হবে। তারপর বলা হচ্ছে স্ট্রাইভ টুয়ার্ডস এক্সিলেন্সের দিকে আমাদের নিজেদেরকে নিয়ে যেতে হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ প্রোভাইড অপরচুনিটিস ফর এডুকেশন, এবং শিক্ষার জন্য অপরচুনিটি ক্রিয়েট করতে হবে, ওকে। এই কটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস। নাও চলো নেক্সট কোয়েশ্চেন ইজ ন্যাশনাল প্ল্যানিং কমিটি ওয়াজ সেট আপ বাই, ন্যাশনাল প্ল্যানিং কমিটিকে সেট আপ করেছিল, আমি জানি 100% তোমরা ভুল উত্তর করবে। ন্যাশনাল প্ল্যানিং কমিটির জওহরলাল নেহরু, তোমরা ভাবছো কিন্তু জওহরলাল নেহরু উত্তর নয়। জওহরলাল নেহরুর আন্ডারে, জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী হলেন তার আন্ডারে কি হয়েছিল, ন্যাশনাল প্ল্যানিং কমিশন হয়েছিল। কি হয়েছিল বলো, ন্যাশনাল প্ল্যানিং কমিশন। সেই ন্যাশনাল প্ল্যানিং কমিশন কবে হয়েছিল, জওহরলাল নেহরুর নেতৃত্বে 1950-তে 15ই মার্চ 1950-র 15ই মার্চ ন্যাশনাল প্ল্যানিং কমিশন হয়েছিল, কিন্তু এখানে জিজ্ঞেস করেছে ন্যাশনাল প্ল্যানিং কমিটি। তো ন্যাশনাল প্ল্যানিং কমিটি করেছিলেন সুভাষচন্দ্র বোস। তিনি যখন 1938-এ তিনি যখন কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তিনি ন্যাশনাল প্ল্যানিং কমিটি করেছিলেন। সো অপশন 3 ইজ দ্য রাইট আনসার হিয়ার। উত্তর করার আগে কিন্তু একটু ভাবনা চিন্তা করতে হবে, ওকে। চলো নেক্সট, ইন দ্য ইভেন্ট অফ দ্য রেজিগনেশন অর ডেথ অফ দ্য প্রাইম মিনিস্টার, বলছে যদি কখনো ধরো প্রাইম মিনিস্টারের মৃত্যু হলো বা প্রাইম মিনিস্টার রিজাইন করলেন তখন কি হবে। দ্য মিনিস্ট্রি ইজ ডিজলভড, তার মিনিস্ট্রিটাকে কি ডিজলভ করে দেওয়া হবে। ফ্রেশ জেনারেল ইলেকশনস মাস্ট টেক প্লেস, নাকি নতুন করে নির্বাচন করা হবে। দ্য ক্যাবিনেট মে চুজ অ্যানাদার লিডার, নাকি ক্যাবিনেট যারা মন্ত্রী থাকবেন অন্যান্য তারা অন্য কোনো নেতা চয়ন করে নেবে, নাকি দ্য প্রেসিডেন্ট ডিসাইডস হোয়াট টু ডু, নাকি প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন কি করতে হবে না করতে হবে। সো এখানে মাথায় রাখবা যে মিনিস্ট্রি তৈরি হয় কেন্দ্রে সেটা কার রেকমেন্ডেশনে তৈরি হয় বলো দেখি, প্রাইম মিনিস্টারের। তাই আবার রাজ্যের ক্ষেত্রে কি মুখ্যমন্ত্রীর রেকমেন্ডেশনে স্টেট মিনিস্ট্রি তৈরি হয়। তাই উভয় ক্ষেত্রে যদি কেন্দ্রে প্রাইম মিনিস্টারের ডেথ হয় বা সে যদি রিজাইন দেয়, অথবা রাজ্যে মুখ্যমন্ত্রী যদি ডেথ হয় বা তার রিজাইন হয়, তাহলে তার যে মিনিস্ট্রি সেটাকে ডিজলভ করে দেওয়া হয়, ওকে। অপশান এ ইজ দ্য রাইট আনসার হিয়ার। ভালো করে খেয়াল করে উত্তর করবে কিন্তু পলিটিতে, ওকে। তাহলে যেহেতু প্রাইম মিনিস্টার বা সিএম এদের রেকমেন্ডেশনে যেহেতু মন্ত্রী পরিষদ গঠিত হয়, তাই যেহেতু এনারাই যদি না থাকে তাহলে সেই মন্ত্রিসভাকে ডিজলভ করে দেওয়া হয়, ওকে। আচ্ছা, এটা তোমার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস, মাথায় রেখো। চলো নেক্সট,
কোয়েশ্চেন ইজ দ্য চিফ মিনিস্টার অফ আ স্টেট ক্যান বি রিমুভড ইফ, বলছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরানো যেতে পারে যদি সে কি, এখানে দেখো অনেকগুলো পয়েন্ট লেখা রয়েছে, নিচে আবার কোড দেওয়া আছে যে কোনটা উত্তর হবে। বলছে যে এ নো কনফিডেন্স মোশন ইজ পাসড বাই দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যদি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে নো কনফিডেন্স মোশন পাস করা হয় তাহলে, একদম ঠিক, এই কথাটা ঠিক। যদি কোনো রাজ্যের অ্যাসেম্বলিতে নো কনফিডেন্স মোশন পাস হয়ে যায় তাহলে সেখানে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এটা ঠিক। তারপর বলা হচ্ছে যে এ নো কনফিডেন্স মোশন ইজ পাসড বাই বোথ হাউস অফ পার্লামেন্ট অ্যাগেন্স্ট নো, এটা হতেই পারে না, রাজ্যের ক্ষেত্রে পার্লামেন্টের কোনো ভূমিকা নেই। আর রেজলিউশন ইজ পাসড বাই 2/3 অফ দ্য মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল অফ রাজ্যসভা, না, এটাও কোনো ব্যাপার না। ইন দ্য অপিনিয়ন অফ দ্য গভর্নর দেয়ার ইজ আ ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ইয়েস, অপশন 4। তাহলে এই দুটো ক্ষেত্রে যদি রাজ্যের বিধানসভায় যদি মুখ্যমন্ত্রী সম্পর্কে বা তার সরকার সম্পর্কে যদি নো কনফিডেন্স মোশন পাস হয় তাহলে মুখ্যমন্ত্রীকে সরানো যেতে পারে, আর যদি তার স্টেট মেশিনারি যদি ফেল করে অর্থাৎ রাজ্যের জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে সরা যেতে পারে। তাহলে অপশান 1 আর 4 ঠিক আছে, তাহলে কোনটা হবে? অপশান ডি, ইয়েস 4। দেখো 1 and 4 ইজ দ্য আনসার হিয়ার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ওয়াজ পাসড ইন, তো এটাকে বলা হয় মনরেগা, এটাকে কি বলা হয়? মনরেগা, MGNREGA, মনরেগা বলা হয়। তো মনরেগা এটা কবে চালু করা হয়েছিল বলো তো? 2005-এ, মনরেগা 2005। এটা হচ্ছে রাইট টু ওয়ার্কের এইম থেকে এটা করা হয়েছিল, রাইট টু ওয়ার্ক, কাজের অধিকার থেকে এই অ্যাক্ট আনা হয়েছিল। ওকে, 100 দিনের কাজ যেটাকে আমরা বলি। চলো নেক্সট কোয়েশ্চেন ইজ, through the Council of Ministers is collectively responsible to the Lok Sabha, the individual ministers are constitutionally responsible too, বলছে যদিও কাউন্সিল অফ মিনিস্টার্স তারা রেসপন্সিবল থাকবে কার কাছে? লোকসভার কাছে থাকবে, কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো মিনিস্টার কার কাছে রেসপন্সিবল থাকবে? টু দ্য প্রেসিডেন্ট, টু দ্য প্রাইম মিনিস্টার, টু দ্য স্পিকার, নান অফ দ্য অ্যাবাভ। সো মাথায় রাখবা, আমরা যদি আর্টিকেল 75 দেখি, আর্টিকেল 75, তো আর্টিকেল 75-এ স্পষ্টভাবে লেখা রয়েছে যে মন্ত্রিপরিষদ লোকসভার কাছে কালেকটিভলি তারা রেসপন্সিবল থাকবে, কিন্তু যদি ইন্ডিভিজুয়াল মিনিস্টারদের কথা বলি তারা রেসপন্সিবল থাকবে হচ্ছে টু দ্য প্রেসিডেন্টের কাছে, যার দ্বারা নিয়োগ হয়েছে তার কাছে। মাথায় থাকবে এটা। তাহলে আর্টিকেল 75 অফ আওয়ার কনস্টিটিউশন ক্লিয়ারলি সেজ দ্যাট the Council of Ministers collectively responsible to the Lok Sabha, but the individual ministers are constitutionally responsible to the President. Okay, so option 1 is the right answer here. Chalo next, which constitutional article provides personal immunity for President and Governors? খুব ভালো কথা, বলছে কোন আর্টিকেলের বলে প্রেসিডেন্ট এবং গভর্নরকে এদের ইমিউনিটি প্রদান করা হয়েছে, একটা সুরক্ষা, ব্যক্তিগত সুরক্ষা প্রদান করা হয়েছে, দ্যাট ইজ আর্টিকেল 361। আর্টিকেল 361-এ বলা হয়েছে যে কোনো প্রেসিডেন্ট বা গভর্নর যখন তারা পদে থাকবেন, যখন তারা চেয়ারে থাকবেন, তখন তাদের যা কিছু কাজকর্ম, সেই কাজকর্মগুলোকে বা তারা যখন তাদের ডিউটি পালন করবেন সেই ডিউটিকে কখনো কোনো কোর্ট অফ লয়ের সামনে তাকে জাস্টিসের জন্য নেওয়া যাবে না, অর্থাৎ তারা ফ্রিলি তাদের কাজগুলোকে করতে পারবেন। আর কি বলা হয়েছে? আর বলা হয়েছে যে তাদের আগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিংস চালু করা যাবে না। যদি তাদের ক্রিমিনাল প্রসিডিংস যদি তাদের বিরুদ্ধে করতে হয় তাহলে তাদেরকে আগে ইমপিচ করতে হবে, তাদেরকে পদের থেকে সরাতে হবে, তারপর করতে হবে। ওকে, এই দুটো ইমিউনিটি কিন্তু এদের দেওয়া হয়েছে, যেটাকে আমরা রেসিডুয়ারি পাওয়ারও বলে থাকি। ওকে, ভেরি গুড। চলো, which kind of Panchayati Raj system was recommended by the Balwant Rai Mehta committee? খুব সুন্দর, দেখো বলবন্ত রায় মেহতা কমিটি খুব বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে যে বলবন্ত রায় মেহতা কমিটি কিসের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছিল। তো মনে রাখবা, বলবন্ত রায় মেহতা কমিটি পঞ্চায়েত রাজ সিস্টেমের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছিল। এটা জওহরলাল নেহেরু এই বলবন্ত রায় মেহতা কমিটিকে অ্যাপয়েন্ট করেছিলেন। কবে করেছিলেন বলো দেখি? The committee was appointed in 1957, 1957 সালের জানুয়ারি মাসে এই কমিটিকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। তাদের কি করার জন্য? তোমাদেরকে আমি পড়িয়েছি
যে 1952 সালে একটা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা হয়েছিল। সেই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে আমাদের যে স্থানীয় স্বায়ত্তশাসন সেটাকে ইমপ্রুভ করার কথা বলা হয়েছিল। তাই ওই 1952 সালের ওই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কতদূর কি কাজ করতে পারলো। আর একটা 1953 সালে আর একটা স্কিম চালু করা হয়েছিল, প্রোগ্রাম চালু করা হয়েছিল, যেটাকে বলা হচ্ছিল ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস। তাহলে 1952 সালের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আর 1953 সালের ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস, এই দুটোকে এক্সামাইন করার জন্য বলবন্ত রায় মেহতা কমিটিকে 1957 সালে অ্যাপয়েন্ট করা হয়েছিল। এবং মনে রাখবা, এই বলবন্ত রায় মেহতা কমিটি কিন্তু আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের রেকমেন্ডেশন করেছিল। 3 টায়ার পঞ্চায়েত, অর্থাৎ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি আর মেম্বার। জেলা পরিষদ কারা? টোটাল জেলার জন্য যারা নেতৃত্ব দিবেন, স্থানীয় স্বায়ত্তশাসন ভোগ করবেন, তারা জেলা পরিষদের মাধ্যমে করবেন। আর যারা ব্লকের যারা স্বায়ত্তশাসন ভোগ করবেন তাদের পঞ্চায়েত সমিতির মাধ্যমে। আর যারা গ্রামের ক্ষমতা ভোগ করবেন তাদের হচ্ছে পঞ্চায়েতের মাধ্যমে। তাহলে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর হচ্ছে জেলা পরিষদ, এই কটা 3 টায়ার। তাহলে এটা দিয়েছিলেন বলবন্ত রায় মেহতা কমিটি। আর পঞ্চায়েতের সাথে রিলেটেড আরও দুটো কমিটির কথা মাথায় রাখবা, অশোক মেহতা কমিটি আর একটা হচ্ছে LMV সিংভি কমিটি। এই দুটো কমিটিও কিন্তু পঞ্চায়েতের জন্য ছিল। এবং অশোক মেহতা কমিটি উনি কিন্তু 1977-এ কিন্তু রেকমেন্ড করেছিল 2 টায়ারের কথা। ওকে, চলো। দ্য প্রাইম মিনিস্টার ইজ, প্রাইম মিনিস্টার কে? দেখো, প্রাইম মিনিস্টারকে বলা হয় দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। ওকে, ভারতবর্ষের হেড অফ দ্য স্টেট, এই যে হেড অফ দ্য স্টেট কে? হেড অফ দ্য স্টেট হচ্ছে প্রেসিডেন্ট। ওকে, হেড অফ দ্য স্টেট হচ্ছেন প্রেসিডেন্ট, কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট হচ্ছেন আমাদের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। ওকে, খেয়াল রেখো। চলো, নাও হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ আ গভর্নর? গভর্নর হওয়ার জন্য মিনিমাম বয়স কত হতে হবে? দেখো, আমরা যদি আর্টিকেল 157 দেখি, আর্টিকেল 157, তো আর্টিকেল 157তে স্পষ্ট লেখা রয়েছে যে মিনিমাম বয়স হতে হবে 35 ইয়ার্স। রাজ্যপাল হওয়ার জন্য মিনিমাম 35 ইয়ার্স এজ তোমাকে হতে হবে, আর্টিকেল 157 এটা লেখা। চলো, আর এমপি মেম্বার হতে গেলে 25 বছর বয়স হওয়া লাগবে। ঠিক আছে, এমপি বা MLA হওয়ার জন্য 25 বছর মিনিমাম। চলো, হুইচ অফ দ্য ফার্স্ট এভার স্টেট কনস্টিটিউটেড অন ল্যাঙ্গুইস্টিক বেসিস? আচ্ছা, ভাষার ভিত্তিতে প্রথম তৈরি হওয়া রাজ্য কোনটি? তো মনে রাখবে, ভাষার ভিত্তিতে মাদ্রাজের দক্ষিণের যে জেলাগুলো, দক্ষিণ নয়, উত্তর, মাদ্রাজের উত্তরের যে জেলাগুলো ছিল, মাদ্রাজ তখন স্টেট ছিল, যেটাকে আমরা তামিলনাড়ু বলি আজকে, সেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এটা একসাথে ছিল তখন এটাকে বলা হতো একসাথে মাদ্রাজ স্টেট। আর সেই মাদ্রাজ স্টেটের নর্দার্ন যে জেলাগুলো ছিল সেইগুলোতে তেলুগু স্পিকিং লোকেরা বাস করত। তাদের ডিমান্ডে, তেলুগু ভাষা যারা বলতো তাদের ডিমান্ডে অন্ধ্রপ্রদেশ রাজ্য এস্টাবলিশড হয়েছিল। এটা কবে বলো তো? অন্ধ্রপ্রদেশ 1953, ইয়েস, 1953-তে। ওকে, তাহলে 1953 সালে এটা হয়েছিল, এটা আমরা কিন্তু মনে রাখবো। ওকে, চলো দ্রুত করি, আমরা শেষ হয়ে যাচ্ছে, আমাদের ক্লাসের টাইম বেড়ে যাচ্ছে। দ্য লাস্ট চার্টার অ্যাক্ট কনসার্নিং ইন্ডিয়া ওয়াজ, আচ্ছা বলছে যে ব্রিটিশ সরকার দেখো মোট 6খানা চার্টার অ্যাক্ট দিয়েছিল। আমরা যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখি, ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মোট 6খানা চার্টার অ্যাক্ট দিয়েছিল। চার্টার অ্যাক্ট প্রত্যেক 20 বছর অন্তর আসতো। তো সেই 6টা চার্টার অ্যাক্টের মধ্যে লাস্ট যে চার্টার অ্যাক্ট সেটা ছিল 1853 সালে। 1853, তাহলে সবার প্রথম চার্টার অ্যাক্ট কবে এসেছিলো বলো তো? 1773 সালে, 1793 সালে, 1803 সালে, 1813, 1833, 1853, এই 6টা। ওকে, 1773 ঠিকই আছে, 1793 তারপর 1803, তারপর 1813, তারপর 1833, তারপর 1853, তাহলে এই মোট 6টা চার্টার অ্যাক্ট কিন্তু হয়েছিল। ওকে, চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ালিফিকেশনস আর লেড ডাউন বাই দ্য কনস্টিটিউশন ফর আ পারসন টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গভর্নর অফ আ স্টেট? আচ্ছা, কোনো একটা স্টেটের গভর্নর হওয়ার জন্য কী কী যোগ্যতা থাকতে হবে? হি শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই এটা থাকতে হবে। হি মাস্ট হ্যাভ কমপ্লিটেড এজ অফ 35, অবশ্যই তার বয়স 35 হতে হবে। হি শ্যাল নট বিলং টু দ্য স্টেট, নো, এটার কোনো বক্তব্য নেই। সো অপশন 2 হয়ে যাবে, অনলি 1 and 2, 1 আর 2। ওকে, চলো নেক্সট। হু হ্যাজ টার্মড দ্য কনস্টিটিউশন আ স্যাক্রেড ডকুমেন্ট? আচ্ছা, কনস্টিটিউশনকে একটি পবিত্র গ্রন্থ কে বলেছেন?
অবশ্যই ডক্টর বি আর আম্বেদকর বলেছেন। চলো, হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশনস ডাজ নট কন্ট্রিবিউট টু দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি? এই কোয়েশ্চেনটাকে আমি হোমওয়ার্কের জন্য দিলাম, দেখি তো। এই কোয়েশ্চেনটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, কমেন্ট সেকশানে অবশ্যই উত্তরটা লিখো, অপশানটা লিখলেই হবে। সো টেক আ স্ক্রিনশট অফ ইট, এর একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং কমেন্টে কিন্তু তোমাদের উত্তরটা জানাবে প্রত্যেকে। চলো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ নট কারেক্ট? সুপ্রিম কোর্ট সম্পর্কে নিম্নের কোন কথনটি ঠিক নয়? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। বলছে ইট অ্যাক্টস অ্যাজ দ্য গার্জিয়ান অফ দ্য লিবার্টিজ অফ দ্য পিপল অফ ইন্ডিয়া, একদম ঠিক। ভারতের জনগণের স্বাধীনতার পক্ষে একটা গার্জিয়ান হিসাবে সুপ্রিম কোর্ট কাজ করে, ঠিক কথা। ইট অ্যাক্টস অ্যাজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, হ্যাঁ, কনস্টিটিউশনের গার্জিয়ান হিসাবেও, কনস্টিটিউশনের রক্ষাকর্তা হিসাবেও কাজ করে, এটাও ঠিক কথা। ইট অ্যাক্টস অ্যাজ দ্য প্রোটেক্টর অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, একদমই না। আমরা একটু আগে পড়ে আসলাম যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এগুলো হচ্ছে নন জাস্টিসিয়েবল, তাহলে এটা জাস্টিসিয়েবল নয়। সো এটা আমাদের উত্তর হয়ে যাবে অপশান 3, এটা কনস্টিটিউট বা সুপ্রিম কোর্টের কিন্তু এখতিয়ারভুক্ত নয়। ইট হ্যাজ ফাইনাল পাওয়ার টু ইনভেস্টিগেট ডিসপিউটস রিগার্ডিং ইলেকশন, হ্যাঁ এটা একদম ঠিক আছে, এটাও ঠিক আছে, বাট এটা নয়। তাহলে আমাদের অপশান কিন্তু অপশান 3 ইজ দ্য রাইট আনসার উইল বি। ওকে, চলো নেক্সট। which group of judges took interest in public interest litigation, PIL যেটাকে আমরা বলি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, PIL এর জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন ভগবতী আর কৃষ্ণ আয়ার, জাস্টিস ভগবতী আর জাস্টিস কৃষ্ণ আয়ার এরা করেছিল। মনে রাখবো একটা কথা, ভারতবর্ষে সবার প্রথম যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আনা হয়েছিল বা করা হয়েছিল সেটা হচ্ছে 1979-এ। ফার্স্ট ভারতবর্ষের প্রথম PIL দাখিল করা হয়েছিল 1979 সালে, 1979-এ। এই কেসটা ছিল হচ্ছে বিহার রাজ্যের ভার্সেসে হুসেনারা খাতুন আর বিহার স্টেটের ভার্সেসে হচ্ছিল, যারা দীর্ঘদিন ধরে জেলে বন্দি আছে, তাদের ট্রায়াল হচ্ছে না, বিচার হচ্ছে না, তাদের নিয়ে এই PILটা করা হয়েছিল। ওকে, চলো নেক্সট। প্রশ্ন করছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ড দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট সম্পর্কে রিগার্ড করতে বলেছে এখানে। ওকে, তো এইখানে তোমরা একটা জিনিস দেখো যে সুপ্রিম কোর্টের মধ্যে আমাদের সুপ্রিম কোর্ট ক্যান বি ক্রিয়েটেড আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ওকে, আচ্ছা চলো এই কোয়েশ্চেনটাকেও আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে, হোমওয়ার্ক, এই কোয়েশ্চেনটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। চলো উত্তর করবে, কমেন্টে লিখবে। নাও দ্য থিওরি অফ বেসিক স্ট্রাকচার, ওকে, দ্য থিওরি অফ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ইমপ্লাইজ, দেখো বেসিক স্ট্রাকচার, আমাদের একটা কেস আছে কেশবানন্দ ভারতী কেস, সেই কেশবানন্দ ভারতী কেসের ভার্ডিক্ট দেওয়ার সময় এই ডক্ট্রাইন অফ বেসিক স্ট্রাকচারের থিওরিটা আসে এবং পরবর্তীকালে সেটাকে বলা হয় যে ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো সেই ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এখানে বলা হয় যে কনস্টিটিউশনের বেসিক বা কিছু ফিচার্স আছে যেগুলোকে আমাদের অ্যামেন্ডমেন্ট হয়, কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট হয় কোন আর্টিকেলের বলে, 368 368 নম্বর আর্টিকেলের বলে আমাদের কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা যায়। সেখানে বলা হয়েছিল যে কিছু কিছু কনস্টিটিউশনের প্রভিশনস আছে যেগুলোকে কখনোই এই আর্টিকেলের সাহায্য নিয়েও তাকে অ্যামেন্ড করা যাবে না, অর্থাৎ বেসিক স্ট্রাকচারটাকে বাঁচিয়ে রাখতে হবে। সো অপশান 1 ইজ দ্য রাইট আনসার, দ্যাট সার্টেন ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন আর সো বেসিক টু দ্য কনস্টিটিউশন দ্যাট দে ক্যান নট বি চেঞ্জড, এটাকে চেঞ্জ করা যাবে না। ওকে, তো ঠিক আছে, আমাদের এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই জানিও, যে দুটো হোমওয়ার্ক দিলাম কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।